বিজেপির চার্জশিটে অভিযুক্ত বিধায়ক অসিত মজুমদার পাল্টা বিজেপিকে ছাগলের তৃতীয় ছানা বলে কটাক্ষ বিধায়কের। বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করে পেশ করা হয় চার্জশিট। বুধবার চুঁচুড়ার একটি বেসরকারি রেস্তোরাঁয় চুঁচুড়া বিধানসভায় চার্জশিট পেশ করা হয় বিজেপির তরফে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ, রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি সহ বিজেপির নেতৃত্বরা। এদিন কেয়া ঘোষ এই বিষয়ে কি বলেছেন শোনাবো। আমাদের গোর্খাগ্রাউন্ডে একটা স্টেডিয়াম বহুদিন আগেই হয়েছে, কিন্তু সেটা কি কাজে লেগেছে জনসাধারণের আমরা জানি না। সেই মিটিং এ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এত নিজে পেট ভরালে হবে, একটু সবাইকে দিয়ে দিয়ে খাও। একজন মুখ্যমন্ত্রী একজন বিধায়ককে বলছে যে তিনি যে তোলেন বা তিনি যে কাটমানি খান, সেটা আমরা কেউ বলিনি, বিজেপির কোন নেতা বলেনি, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছে। এই হচ্ছে বিধায়কের গুণ। আর দ্বিতীয়ত ইদানিং আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার যিনি এমপি রচনা ব্যানার্জি, তিনি তো কোনো মিটিংই তাকে ডাকেন না, পেছনে ব্যানারে পর্যন্ত তার ছবি থাকে না, সে নিয়েও অনেক অভিযোগ। এবং মাঝে মধ্যেই দেখা যায় যে এমপি ওনার বিরুদ্ধে বলেন। সুতরাং এই মতো অবস্থায় আমি মনে করি যে এই বিধায়কের দ্বারা এই চুঁচুড়া বিধানসভায় মানুষের অন্তত উপকার করা সম্ভব না। সেই জন্যই বিধায়কের পরিবর্তন যত শীঘ্র সম্ভব তাকে প্রাক্তন করাই হচ্ছে আমাদের কাজ। তাই আমি আপনাদের মাধ্যমে সবাই জনগণের কাছে জানাতে চাই যে এই বিধায়ককে পরিবর্তন করা হোক। দীপাঞ্জন, যে পরিবেশ তৈরি হয়েছে 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেটাকে কেন্দ্র করে সমস্ত বিধানসভাতেই আমরা চার্জশিট পেশ করছি। চার্জশিট কেন? যারা সেখানে বিধায়ক আছেন, যারা সরকারে আছেন, তারা গত 5 বছরে কি করলো, তারা কি কি ত্রুটি করলো, এটাও জনতার জানা উচিত। সমাজের সামনে সেই বিষয়গুলো সামনে আনা উচিত। এরপরে আমরা আমাদের ম্যানিফেস্টো প্রকাশ করব যে আমরা কি করতে চাই। মোদিজি গভর্নমেন্ট সরকারে আসার আগে বলেছিলেন যে আমরা প্রত্যেক বছর রিপোর্ট কার্ড পেশ করব, আর উনি করছেন। উনি সরকারে আসার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রত্যেক বছর ভারতবর্ষের কি কি বিকাশ হচ্ছে, কোন কোন ক্ষেত্রে বিকাশ হচ্ছে, সেটা উনি সবার সামনে রাখছেন। সেরকম আমরাও যখন আগামী দিনে আমরা এখান থেকে জিতবো, যখন আমরা এখানে সরকার তৈরি করব, আমরাও প্রত্যেক বছর রিপোর্ট কার্ড দেব যে আমরা কি করেছি। কিন্তু আজকের এমন অবস্থা, এমন একজন ব্যক্তির সম্বন্ধে আমরা ব্যক্তির নাম নিয়ে তুলি না, ব্যক্তির বিরুদ্ধে বলি না, কিন্তু এমন একজন ব্যক্তি গত 3 বারের বিধায়ক এখানে, কিন্তু তিনি যে ধরনের সামাজিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছেন, যে ধরনের অভব্য আচরণ করছেন মহিলাদের সঙ্গে, কিছু বিষয় চার্জশিটে এসছে, আমরা সেই শব্দগুলো আমরা মাইকের সামনে বলতে চাইছি না, যে বিষয়ের সঙ্গে তার নাম জড়িয়ে উঠেছে। যেভাবে আমাদের রাজনৈতিক কর্মীদেরকে উনি দাঁড় করিয়ে নিজে হাতে মারধর করেছেন, এত একজন বয়স্ক লোক, তিনি নিজে এই ধরনের রাস্তায়, যেটাকে আমরা চলতি কথায় গুন্ডামি বলি, এই ধরনের করছেন। বাকি করাপশনের চার্জে কাটমানির ক্ষেত্রে ওনার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেটা গৌতম দা বললেন, কেয়াদিও বললেন, তিনি নিজে সর্বসমক্ষে বলেছেন যে একটু কম খাও, ভাগ করে খাও। তো এক তো তার নেত্রী স্বীকার করে নিচ্ছে যে খাওয়া উচিত, ভাগ করে খাওয়া উচিত, মানে কতটা খাচ্ছে যে তার ক্ষমতার বাইরে যাচ্ছে। এই বাকি পুকুর ভরাট থেকে শুরু করে বিভিন্ন বিষয় আজকে আমরা সবার সামনে তুলে ধরছি, এবং এই চার্জশিট আপনাদের মাধ্যমে চুঁচুড়া বিধানসভার সমস্ত যে সাধারণ মানুষ, তাদের সামনে আমরা নিয়ে আসতে চাই যে তারা বিচার করুক যে তারা যাদেরকে জিতিয়ে নিয়ে এসেছিলেন, তারা আমাদের কি কি পরিষেবা দিয়েছেন। আজকে হসপিটাল ব্যবস্থা নিয়ে কেয়াদি বলেছেন যে হসপিটালের কি অবস্থা আছে, একটা সিন্ডিকেট চলছে ওখানে হসপিটালে। সাধারণ মানুষ, আমি নিজে প্রত্যেক দিন 3টে থেকে 4টে রোগী আমার কাছে রেগুলার, যাদেরকে কলকাতায় ট্রান্সফার করে বা কোথাও এইমসের ব্যবস্থা করে বা ভুবনেশ্বর বা দিল্লিতে পাঠাতে হচ্ছে। কেন? চুঁচুড়োতে হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছে না। একটু সিরিয়াস হয়ে গেলেই সঙ্গে সঙ্গে বলে কলকাতায় নিয়ে যান, আর সঙ্গে সঙ্গে বলেই হচ্ছে যে তোমরা অন্য জায়গায় নিয়ে যান। আর কলকাতায় স্বাস্থ্য ব্যবস্থা, আমরা যদি আজকে চার্জশিট কলকাতার বিষয় নয়, সেখানেও
যেমন আমরা ভর্তি করতে যাই, সেখানে সিন্ডিকেট এমন ভাবে চলে যে সাধারণ মানুষ বেড পায় না, চিকিৎসা পায় না। তো মানুষের যে ন্যূনতম পরিষেবা, সেই পরিষেবা আমরা দিতে পারছি না। আর রাস্তা, যেটা মিনিমাম আমাদের দরকার, সেই রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয়। এরকম অবস্থায় আমরা যে চার্জশিট পেশ করেছি। বাকি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। এনসিআরবি আপনি যেটা বললেন, কোনো রাজ্যই তো চাইবে না যে তার কোনো ভেরিফাই হয় না। এনসিআরবি নিয়মটাই হচ্ছে রাজ্য থেকে যে ডেটা পাঠানো হয় সেটা আপলোড করা। এটা তো আজকে বলুন, এটা মোদী সরকারের সময় হয়নি, এটা হয়ে আসছে দশকের পর দশক। হ্যাঁ, যেটা বলতে পারেন, এটা ভালো প্রশ্ন। এটা আমার মনে হয় আমাদের কেন্দ্রীয় সরকার যদি বিবেচনা করে যে ক্রস ভেরিফাই। এবার ক্রস ভেরিফাই কিভাবে হবে? থানাগুলিতে এরকম ঘটনা হয়েছে পশ্চিমবঙ্গে, একটি মেয়ের, বাচ্চা মেয়ের ধর্ষণ হয়নি, কারণ তার উপর ধর্ষণের চেষ্টা করা হচ্ছিল। অত্যন্ত দরিদ্র পরিবারে তার বাবার সঙ্গে থানায় এসেছে। থানার পাশে একটা হোটেলে বাবা আর মেয়েকে মাংস ভাত খাইয়ে বলে দেওয়া হচ্ছে এখন কিছু করতে হবে না, পরে আবার যদি হয় তখন আসিস। তো এই যদি অবস্থা হয়, প্রশাসনের সদিচ্ছার অভাব হয়, এবং প্রশাসনকে তো আমি দোষ দেবো না, শুধুমাত্র স্থানীয় থানা, তাদের উপর কিছু হাতে কিছু থাকে না, কারণ তাদের তো উপরতলার অর্ডার মানতে হয়। সে উপরতলাটা জেলা লেভেলে নাকি 14 তলা হাওড়ার নবান্নের, সেটা আমাদের জানা নেই। বলুন। এই যে সুপ্রিম কোর্টে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সওয়াল করবেন, কি বলবেন? দেখুন, আমার খুব ভালো লাগতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় যখন 26,000 শিক্ষকের চাকরি নিয়ে টানাটানি, যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে, তখন তিনি যদি 26,000 শিক্ষকের জন্য সওয়াল করতেন। আমার খুব ভালো লাগতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভয়া মামলায় যখন সুপ্রিম কোর্টে গেল, তখন যদি তিনি রাজ্যের মহিলাদের, রাজ্যের নারীদের হয়ে তিনি যদি সওয়াল করতেন। তার সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির একেবারেই আমরা বিপরীত মেরুতে আমাদের অবস্থান, কিন্তু নারী হয়ে আমি বলতাম, আমি সমর্থন জানাতাম, দুহাত তুলে সমর্থন জানাতাম। উনি করেননি। এই রাজ্যে এখন মমতা ব্যানার্জি যখন দিল্লিতে আছেন, তখন আমার সত্যজিৎ রায়ের সিনেমার একটা গান মনে পড়ে যাচ্ছে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। 30 জন মানুষ আনন্দপুরে জীবন্ত তারা পুড়ে মারা গেছে, এখনো 25 জনের ওপর নিখোঁজ। তাদের ডিএনএ আলাদা করা যায়নি, কারণ এই রাজ্য প্রশাসনের যে পরিকাঠামোর ফরেন্সিকের যে ল্যাব, অত্যন্ত বেহাল দশা। সমস্ত হাড় ছাই এক করে, মানে মৃতদের প্রতি সম্মান জানিয়ে বলছি, তাদের একাকার করে দেওয়া হয়েছে, মানে রামের সঙ্গে শ্যাম মিশিয়ে দেওয়া হয়েছে। এটা সদিচ্ছা? উনি এগুলোর থেকে নজর ঘোরানোর জন্য উনি গেলেন দিল্লিতে। আমরা কোনো মুখ্যমন্ত্রী দেখিনি যিনি এসআইআর এর মাধ্যমে, যেটা একটা বহমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া, এই দাবি মমতা ব্যানার্জি নিজে, যেই মমতা ব্যানার্জি জানিয়েছিলেন আজ থেকে 20 বছর আগে, সেই মমতা ব্যানার্জি এখন এটার পুরো বিপরীত মেরুতে হেঁটে যাচ্ছেন। এখন বলছেন না এসআইআর চাই না। কেন? শুধুমাত্র অযোগ্যদের রাখার জন্য? ঠিক যেভাবে অযোগ্যদের তিনি বাঁচাতে চেয়েছিলেন এই যখন চাকরি নিয়ে দুর্নীতি হয়েছিল সেই সময়। এখন অযোগ্য ভোটারদের বাঁচানোর জন্য উনি ছুটেছেন দিল্লি, ভুয়ো ভোটারদের বাঁচানোর জন্য, মৃত ভোটারদের বাঁচানোর জন্য উনি ছুটেছেন দিল্লি, আর অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটারদের বাঁচাতে মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন। উনি পশ্চিমবঙ্গের সামলাতে পারেন না, পশ্চিমবঙ্গকে দেখতে পারেন না, পশ্চিমবঙ্গের এরকম বেহাল দশা, আর উনি দিল্লি যাচ্ছেন রাজ্যের মানুষের কথা বলতে, নাকি কতটা অযোগ্য ভোটারদের বাঁচাতে? এই প্রশ্ন তো রয়েছে। দিদি, গৌহাটি ইএসআই হাসপাতালে দেখা যাচ্ছে যে বেডের উপরে কুকুর শুয়ে আছে, দেখার কেউ নেই, যেখানে পেশেন্ট থাকার কথা সেখানে কুকুর থাকছে। কোথায়? গৌহাটি? গৌহাটি ইএসআই, গৌহাটি, ভদ্রেশ্বর। আচ্ছা, ভদ্রেশ্বর। এটা তো মানে সাধারণ দৃশ্য, এটা স্বাভাবিক দৃশ্য, এটা বিভিন্ন জায়গায় হয়েছে। মানুষের বিছানায় কুকুর, কখনো এই কয়েকদিন আগে সম্ভবত উত্তরবঙ্গে একটা নবজাতক বাচ্চার মাথা নিয়ে গেছে হাসপাতালে ঢুকে থাকা কুকুর, অবাধ যাতায়াত। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা দুঃখজনক। কিন্তু এটার সঙ্গে এটাও আমাকে আপনাদের মনে করিয়ে দিই যে এই রাজ্য আরো অনেক কিছু দেখেছে। এই কুকুরের ডায়ালিসিস যখন মানুষের হাসপাতালে হয়, এই দৃশ্য, এই ছবিও কিন্তু এই রাজ্যে মানুষ দেখেছে। আর কোনো প্রশ্ন? চুচড়া মগরা ব্লকের চেয়ারম্যান, এই ঘটনাটা 2022 বা 23
খুব ভুল না করলে আপনাদের নিশ্চয়ই স্মরণে রয়েছে, এখানকার এক নেতার ছেলে দিলীপ দাস, তার ছেলে জয়প্রকাশ দাসের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিল। নিশ্চয়ই আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের সেই কথাটা মনে আছে। প্রায় 200 রাউন্ড গুলি পর্যন্ত উদ্ধার করা হয়েছিল এবং 2 কোটি টাকা নগদ। অবশ্য 2 কোটি টাকা নগদটা এখন তো জলভাত হয়ে গেছে, যেখানে আমরা 56 কোটি দেখেছি খাটের তলায়, বাথরুমের মধ্যে, সেখানে 2 কোটি টাকা তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনেও থাকে না। চুচুড়া দাসপাড়া এলাকায় এখানে প্রবল আতঙ্ক ছড়ায়, আবর্জনা ড্রামের মধ্যে মানব কঙ্কাল উদ্ধার হয়েছিল। এলাকায় সিসিটিভি নেই, তাই অপরাধী শনাক্ত করা যায়নি। স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের ওষ্ঠাগত জীবন, ওষ্ঠাগত, আর এই যে বিধায়ক রয়েছেন তথা তৃণমূলের যারা রয়েছেন এখানকার পুরসভার এলাকায়, তাদের কোন রকম হেলদোল নেই। চুচুড়া ইমামবাড়া হাসপাতালে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা রোগীর ছদ্মবেশে ঢুকে গুলি চালিয়ে এক গ্যাং সদস্যকে আহত করে। এটা তো সেই বিভিন্ন জায়গায় দেখেছি, গুলি গোলা, লুটতরাজ, বন্দুক। গত 2 দিন আগে কলকাতার ভর সন্ধ্যেবেলা আমরা দেখেছি কাকুলিয়ায় যে ঘটনাটা ঘটেছিল, আপনারাও জানেন। এর আগে আমরা দেখেছি দক্ষিণ কলকাতার গুলশান কলোনিতে, আমরা দেখেছি মালদার সেই দুলাল সাহাটাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যেভাবে গুলি করার চেষ্টা হয়েছিল। আর এখানেও আমরা দেখেছি এক ঘটনা, এবং আরেকটু এগিয়ে, এ তো পুরো হিন্দি ফিল্মের মতন, ছদ্মবেশে এসে গ্যাং ওয়ার। ডেপুটি প্রধান দেবাশিস চক্রবর্তী, ইনিও কিন্তু আমাদের চার্জশিটের মধ্যে রয়েছেন। তার বিরুদ্ধে উঠেছে সরকারি জমি দখল করে বেআইনি হোটেল তৈরি করা এবং অর্থ জালিয়াতির অভিযোগ। দেখুন, এগুলো না হলে তো তৃণমূল বলা যায় না। তৃণমূল সরকার, যে সরকারের একটাই নীতি দুর্নীতি, সেই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের বড় নেতা, ছোট নেতা, বিধায়ক, ডেপুটি চেয়ারম্যান এইসব দোষে যদি দুষ্ট না হন, তাহলে আপনারাই বা খবর করবেন কি করে বলুন? আর আমরাই এই চার্জশিট যে পেশ করেছি, সে পেশ করার তো সুযোগই পেতাম না। 3 বারের বিধায়ক, মাথায় রাখতে হবে, এনার কাজ, মানুষ এনাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছিল একটাই উদ্দেশ্যে, যে তিনি মানুষের সেবা করবেন। আফটার অল মা মাটি মানুষের প্রতিনিধি তিনি, কিন্তু তার একবারও মনে হয়নি যে মা মাটি মানুষের হয়ে কথা বলার। মাদের হয়ে কথা বলেন না, স্টাফ নার্স থেকে শুরু করে পুরো মহিলা কর্মীদের সঙ্গে অবজ্ঞ আচরণ, মাটি দিয়ে পুকুর ভরাট, মাটি জবরদখল করে নেওয়া, অর্থাৎ জমি জবরদখল করে নেওয়া, এবং মানুষদের কি অবস্থা সেটা তো আমাদের এই স্বল্প পরিসরের চার্জশিটে আমরা দেখিয়েছি। অভিযোগ আরো রয়েছে, আমাদের কাছে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, কিন্তু আপনাদের মূল্যবান সময়, বেশি সময় নষ্ট করব না। তাই আমরা আপাতত এই সামান্য সময় সারাংশতেই বললাম। বিস্তারিত যদি চান পরবর্তীকালে আবার আমরা বিস্তারিত দেব, কিন্তু মাননীয় বিধায়ক মহাশয়কে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি আপনাদের সমস্ত কুকর্মের দিকে নজর রাখছে। আর আপনি যখন 3 বারে শুধরননি, আর শুধরানোর আশাও নেই, তাই আর 2-3 মাস বাদেই তো প্রাক্তন হয়ে যাবেন, তখন বসে দেখবেন কিভাবে সুশাসন হয় এই চুচুড়া বিধানসভায়। ধন্যবাদ। আমি অনুরোধ করবো মাননীয় দীপাঞ্জন গুহ বা মাননীয় গৌতম চট্টোপাধ্যায়কে, যদি এই চার্জশিটে যদি কিছু সংযোজন করতে চান তাহলে করতে পারেন। পুকুর ভরাটের, বেআইনি ভাবে পুকুর ভরাটের ভরপুর অভিযোগ এসেছে, বহু অভিযোগ এই অঞ্চলগুলিতে এসেছে, যেগুলোর কিছু বিস্তারিত তথ্য পরবর্তীকালে দীপাঞ্জন তাকে অনুরোধ করবো যদি উনি জানান। এই কারণে কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ তারা ক্ষোভে ফুঁসছেন। আমরা জানি যে কিভাবে প্রয়োজন প্রকৃতির ভারসাম্য রাখার, পরিবেশের ভারসাম্য রাখার, অথচ মা মাটি মানুষ মুখে বলে মাটি দিয়ে পুকুর ভরাট করা চলছে। বেশ কিছু নাম জড়িয়েছে তার কিছু অনৈতিক ব্যবসায়, অনৈতিক কাজে, যেটা আমার সহকর্মী, আমার নেতা মাননীয় দীপাঞ্জন দার স্বনির্বন্ধ অনুরোধে আমি ওই শব্দবন্ধটা ব্যবহার করলাম না, চার্জশিটের কপিতে আপনারা পেয়ে যাবেন তার কিছু কৃতকর্মের বা কুকর্মের তার কিছু নজির। চুচুড়া বিধান পুরসভার 2 নম্বর এলাকায় সেখানে বেহাল রাস্তার মেরামতির দাবি জানিয়ে আসছেন এখানকার সাধারণ বাসিন্দা যারা রয়েছে, কিন্তু কর্ণপাত করা হয়নি। এই উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া রাজ্যের এক বিধানসভার মাননীয় বিধায়কের, তিনি কর্ণপাত করার প্রয়োজন বোধ করেন। রাস্তা খারাপ হয় হোক, টোটো উল্টে যায় যাক,
মানুষের প্রাণ নষ্টাগত হয় হোক, কিন্তু তার কোনো হেলদোল নেই। হুগলি চুঁচুড়া পুরসভার প্রায় 2000 কর্মীর অনিয়মিত বেতন, এখনো পর্যন্ত সেই বেতন অনিয়মিত রয়েছে, আমরা যা খবর পেলাম বেতনদার কাছ থেকে জিজ্ঞাসা করে। এবং 60 বছরের যারা ঊর্ধ্বে অর্থাৎ যারা পেনশনার, তাদের বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে। এলাকাবাসী কিন্তু এখানকার এই যে সোকল জনদরদি এই তৃণমূল বিধায়কের, যিনি আর কয়েক মাস বাদই প্রাক্তন হতে চলেছেন, তার বিরুদ্ধে কিন্তু ক্ষোভে সাধারণ মানুষ ফুঁসছে। এবং বকেয়া বেতন চুঁচুড়া এবং হুগলির যে পুরসভার, সেখানকার বহু কর্মীদের বেতন অনিয়মিত, প্রচুর বেতন রয়েছে বকেয়া। কর্মীরা তারা ধর্মঘটে নামেন এবং এটা স্পষ্টতই এদের গাফিলতি এবং সদিচ্ছার অভাব সেটা বোঝা যাচ্ছে। চুঁচুড়ার জোড়াঘাট এলাকায় বেআইনিভাবে আবর্জনা ফেলায় ওষ্ঠাগত হচ্ছে, দূষণের চোখে ওষ্ঠাগত হচ্ছে সাধারণ মানুষের জীবন। এখানকার এই জনস্বাস্থ্য এবং জলস্বাস্থ্য সবার উপরেই কিন্তু একটা ঝুঁকি রয়েছে, সেখানে প্রশাসন স্বাভাবিকভাবে নির্বিকার রয়েছে। অসিত মজুমদার তিনি অভিযুক্ত যে রয়েছেন প্রকাশ্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের এক স্টাফ নার্স, তাকে অপমান করেছেন। এর আগে আমি বলেছিলাম কিভাবে স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সময় অপমান করা হয়, মহিলাদের অসম্মান করা হয়। একজন যে দলের সুপ্রিমো মহিলা, সেই দলের একজন প্রতিনিধি একজন স্টাফ নার্সকে কিভাবে অপমান করেছেন, এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি, ডাক্তার বলুন, নার্স বলুন, যারা অ্যাসিস্ট্যান্ট হেলথ ওয়ার্কার বলুন, তাদের প্রতি এই সরকারের কি মনোভাব, সেটা আমরা আগেও দেখেছি, অভয়ার সময়ও দেখেছি, অভয়ার আগেও দেখেছি, অভয়ার পরেও দেখছি। হুগলির ইমামবাড়া হাসপাতালের প্রচন্ড নোংরা অবস্থায় স্টাফ নার্সকে উনি অপমানিত করছেন, খারাপ কথা বলছেন, অশ্লীলভাবে তাকে সম্বোধন করছেন। এছাড়াও হাসপাতালটা তো অন্তত পরিষ্কার করুন, সে হাসপাতালও পরিষ্কার করার কোন রকম সদিচ্ছা বা লক্ষণ দেখা যায়নি মাননীয় অসিত মজুমদারের তার কাজের ফিরিস্তিতে। হয়তো ব্যস্ত আছেন অন্যান্য পুকুর ভরাট কাজে বা অন্যান্য অনেক কাজ থাকে, তো কাজ না অকাজ আমি জানি না, কিন্তু সেটার কারণে হয়তো তিনি সময় করে উঠতে পারেননি। এত নোংরা অবস্থা যে সেখানে রোগী এবং তাদের কিন্তু মানে স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে, বিপর্যস্ত রয়েছেন তারা। আপনারা বহু সময় আমরা দেখেছি, সেগুলো কভারেজও করেছেন, খবরে দেখিয়েছেন, স্থানীয় খবরে দেখিয়েছেন, জেলার খবরে দেখিয়েছেন, রাজ্যের খবরে পর্যন্ত দেখানো হয়েছে, কিন্তু কাকস্য পরিবেদনা, কোনো হেলদোল নেই। এখানকার অক্সিজেন প্লান্ট, চুঁচুড়া হাসপাতালের অক্সিজেন প্লান্ট শেষ কবে সেটা কাজ করেছে সেটা মনে পড়ছে না আমাদের কারণে। এই অক্সিজেন প্লান্ট দীর্ঘদিন ধরে সেটা খারাপ হয়ে পড়ে আছে, অচল হয়ে পড়ে আছে। এবং পূর্ব প্রতিশ্রুতির মতন মেডিকেল কলেজের কিন্তু আজও একটা ইট গাঁথা হয় না। সেটা অনেক কিছু প্রতিশ্রুতি হয়েছিল এ রাজ্যে, ডবল চাকরি থেকে অনেক কিছু, কিন্তু কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। সেরকমই চুঁচুড়া এখানে একটা মেডিকেল কলেজ হাসপাতাল, সেটার প্রতিশ্রুতি দিয়ে যে বিধায়ক ক্ষমতা এসেছিলেন, সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির সরকার এলে, আমাদের বিধায়ক এলে, আশা করব তিনি তার প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন। পুলিশ প্রশাসন যদি নিজের কাজ করতেন সঠিকভাবে, তাহলে আমাদের কি আর চার্জশিট দেওয়ার প্রয়োজন পড়তো? পুলিশ তো এখন দলদাসের মতন কাজ করছে, পার্টির ক্যাডারের মতন কাজ করছে। কোথাও জুতো খুলে খালি পায়ে খিচুড়ি বিতরণ করছে, কোথাও আবার স্টেজে গিয়ে আমরা ওই খেলা হবে তারা নাচ করছে। পুলিশ যদি কাজ করতেন তাদের আমাদের তো চার্জশিট দেওয়ার প্রয়োজনই বোধ করতো না। চার্জশিটের সঙ্গে রাজনীতির সম্পর্কটা কি দেখা যাচ্ছে? রাজনীতি কিছু নয়, আমরা চাইছি চুঁচুড়ার মানুষ জানুক যে আপনাদের বিধায়ক আপনাদের জন্য কি কি করেননি। সংকল্পপত্র তো আমরা পেশ করবো যে আমরা কি কি করবো, গোটা রাজ্যের জন্য আমরা কি কি করব, চুঁচুড়া বিধানসভার জন্য কি কি করব, কিন্তু কি কি পায়নি, কি কি পেতে পারতেন এবং কি কি পরিষেবা থেকে তারা বঞ্চিত রয়েছেন, তাদের তো জানার অধিকার রয়েছে, কারণ তারাই তো ভোটদাতা, তাদের ভোটেই তো জনপ্রতিনিধি হয়েছেন এখানকার বিধায়ক। চার্জশিটে যা বলছেন আপনারা যে মানুষ কি পেয়েছে পাইনি, সেখানে বেশিরভাগটাই এটা যেটা সারাংশ বললেন আর কি, পুরোটা হয়তো নয়।
সারাংশ তো দেখা যাচ্ছে অসিত মজুমদারের এই ব্যক্তিগত বিষয়গুলো তোলা হয়েছে, মানুষের কাজের যেখানে ব্যাপার নেই, পুরোটাই চুচুড়া কেন্দ্রিক। 7খানা পঞ্চায়েত আছে চুচুড়া, মানে সরি চুচুড়া বিধানসভা এলাকায়, পঞ্চায়েতের কোনো কথাই নেই একজন ডেপুটি মেয়রের, সেটাও ব্যক্তিগত বিষয় ডেপুটি প্রধানের। ব্যক্তিগত কি করে হলো? এই যে অসিত বাবু, তিনি তো জনপ্রতিনিধি, তিনি তো ব্যক্তিগত হিসেবে, অসিত মজুমদার হিসেবে যদি আজকে কোনো মহিলাকে তিনি অভব্য আচরণ করতেন, তাকে তিনি বাইরে থাকতে পারতেন? পারতেন না। ব্যক্তিগত কি করে হলো? তিনি যখন নিজে প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে জমি দখল করছেন, পুকুর ভরাট করছেন, সেটা ব্যক্তিগত? সেটা পরিবেশের ব্যাপার কবে থেকে ব্যক্তিগত হলো দাদা? আমার তো জানা নেই অন্তত। উনি ব্যক্তিগতভাবে যদি হতো, তাহলে এই যে হাসপাতাল, যেটা জনস্বাস্থ্যের বিষয়, মানুষের স্বাস্থ্যের বিষয়, সেটা তো ব্যক্তিগত নয়, এটা তো জনগণের বিষয়, কোনোটাই ব্যক্তিগত নয়। অসিত বাবুর সঙ্গে ব্যক্তিগতভাবে আমাদের কারোর তো কোনো রকম ক্ষোভ বিক্ষোভ কিচ্ছু নেই, কিন্তু যেহেতু উনি জনপ্রতিনিধি, যেহেতু উনি করার করে এসেছিলেন, যেহেতু মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ উনি যে আমি মানুষের পাশে দাঁড়াবো, মামাটি মানুষের প্রতিনিধি আরো বিশেষ করে বলতে গেলে, উনি তো সেই কাজগুলো করেননি। উনি হাসপাতালের কথা আমি বলিনি, হাসপাতালটা অবশ্যই ভালো ইস্যু। গৌতম বাবু বললেন যেটি স্টেডিয়াম, সেটা আপনার সারাংশতে নেই। স্টেডিয়াম বললাম সারাংশ, ওই জন্য সেই জন্য তো সারাংশ বললাম। কথাও নেই পঞ্চায়েতের মানুষের জন্য কি করেছে 7খানা পঞ্চায়েত, একটি কথা ওই সারাংশের মধ্যে নেই। পরে পেয়ে যাবেন, বিস্তারিত চাইলে নিশ্চয়ই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আমরা সারাংশ দিলাম, আপনাদের খুব ব্যস্ত সময়, আপনারা যদি ডিটেল চার্ট নিশ্চয়ই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। সমস্ত ডিটেল আপনি যেটা বললেন 7টা পঞ্চায়েত, সেই 7টা পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত ধরে ধরে আমাদের কাছে সব তথ্য রয়েছে। তাহলে কি আমার চার্জশিট পেশ হবে? প্রয়োজন হলে আবারও হবে। এই চার্জশিট পেশ করার পরেও কি মনে হচ্ছে 26-এ তাহলে বিধানসভাতে তৃণমূল গিয়ে বিজেপি আসতে পারবে? চার্জশিট পেশ করার পরেই তো বিজেপি আরো বেশি করে আসবে, কারণ মানুষ তারা জানবেন, ইতিমধ্যেই তারা জানেন, কিন্তু তাদের কণ্ঠস্বর হয়ে যে ভারতীয় জনতা পার্টি তাদের পাশে দাঁড়াচ্ছে, এই ভরসাটাও তো প্রয়োজন যে তাদের পাশে বিজেপি রয়েছে। তাদের যে কথা, তাদের কণ্ঠস্বর, তাদের যে আর্তনাদ, তাদের যে হাহাকার, সেইটা জানানোর জন্য যে বিজেপি রয়েছে তাদের পাশে, সেটা তো তারা জানতে পারছে, সেটা তাদের ভরসা পাচ্ছেন। তাই যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, আমরাও বলছি যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মানুষের মধ্যে এই চার্জশিট কিভাবে পৌঁছাবে সেটা পরবর্তীকালে আপনারা 2-1 দিনের মধ্যেই জেনে যাবেন। আমরা চেষ্টা করব প্রতিটা মানুষের কাছে যাতে পৌঁছায়, আমাদের মেকানিজম দিয়ে আমরা পৌঁছে দেব। আপাতত সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে আপনারা পৌঁছন মানুষের ঘরে ঘরে, পরবর্তীকালে আমরা ফিজিক্যালি মানুষের কাছে পৌঁছে দেবো। চুচুড়ার বিধায়ক বারবার করে বলেন 2011 সালের আগে কি পরিস্থিতি ছিল তার আমূল পরিবর্তন ঘটিয়েছে আমি এই 15 বছর। আগের পরিস্থিতির তুলনায় এখনের পরিস্থিতির কথা তিনি তুলনা করেন, অনেক পরিবর্তন। দেখুন, কে আর নিজেকে খারাপ বলে? আমরা দেখেছি যে যে অতি বড় চোর ডাকাত, সেও আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলে হুজুর আমি নির্দোষ। কেউ তো আর বলে না যে আমি এই কুকাজগুলো করেছি। আমি ধরেও নিচ্ছি যদি 2011 ওনার কথাও যদি সত্য ধরে নিচ্ছি যে 11-র পরে উন্নয়ন করেছেন, আসল উন্নয়ন হবে 2026-এর পরে। ভারতীয় জনতা পার্টির বিধায়ক এসে উন্নয়ন করবে। চার্জশিটে যে পঞ্চায়েত প্রধানের কথা বলছেন, সম্ভবত তিনি পার্টি ছিলেন একটা সময়, সেই ছবি ভাইরাল হয়েছিল, সেটি চার্জশিটে লেখা হয়েছে। কিন্তু সেই পঞ্চায়েত প্রধানই সামনে এসে দাঁড়িয়ে বলেছিলেন উনি আমার অভিভাবকের মতন, আমি আমার ঘরে ওনার পার্টি পেয়েছি, বাবার পা কেউ টিপতেই পারে। এটাকে নিয়ে নোংরামো করা হচ্ছে। ঠিক আছে, সেটা তো অভিভাবকের মতন পা টিপতে পারেন, পুলিশ জুতো খুলে অভিভাবকের মতন বা ছোট ভাইয়ের মতন খিচুড়ি বিলি করতে পারেন মুখ্যমন্ত্রী বাড়িতে, সেটা তো অবশ্যই আলাদা ব্যাপার। কিন্তু এরা প্রত্যেকেই জনপ্রতিনিধি, যখন তাদের কিছু দায়বদ্ধতা থাকে। ব্যক্তিগত স্তরে আপনি কি করবেন, কার পা টিপবেন, কার গলা টিপবেন, সেটা তো নিশ্চয়ই মানে গলাটা টিপবে নিজেদের ব্যাপার নয়, কিন্তু পা টিপবেন না মাথা টিপবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন এই ছবিটা ভাইরাল হয়েছিল, নিশ্চয়ই কেউ চেয়েছিলেন পরবর্তীকালে, দেখুন পাল্টি খাওয়া তৃণমূলের একটা স্বভাবের মধ্যে পড়ে, তাদের চরিত্রের মধ্যে পড়ে। হয়তো তিনি কোন থ্রেটে, কোন ভয়ে, কি লাজ লজ্জায় খেয়েছেন আমি বলতে পারবো না। বিরোধী দল বিজেপি আপনারা কি করলেন এতদিন ধরে? মানে এটা তো একদিনের বিষয় নয়, আপনারা যে অভিযোগটা তুলছেন অনেকদিন ধরে এইসবগুলো এখন আপনারা চাইছেন যে মানুষ জানো, মানুষ তো অলরেডি জেনে গেছে, সংবাদ মাধ্যমের কাটিং আপনারা দিয়েছেন চার্জশিট। আমরা তো করবো, আমরা তো প্রশাসন এলে তারপর তো করবো। এখন কি আমাদের কাছে পুলিশ আছে না প্রশাসন আছে? পুলিশ থাকুক, প্রশাসন থাকুক, 2026-এর পরে, পট পরিবর্তনের পরে, তখন এই প্রশ্নটা বেশি নয়, 6 মাস বাদে আমি কথা দিচ্ছি আসবো। আমার পাশে আমাদের যিনি নির্বাচিত বিধায়ক থাকবেন, আমার পাশে আমাদের জেলা সভাপতিও থাকবেন। এই প্রশ্নের উত্তর 6 মাসের মধ্যে, তখন বুঝতে পারবেন এই দাদাও যেটা করলেন আর আপনিও যেটা করলেন, 6 মাসের মধ্যে বুঝতে পারবেন আসল পরিবর্তন হয়েছে কিনা, তফাৎ কতটা হয়েছে। আপনারা বলছেন যে 2 নম্বর ওয়ার্ডে কোনো কাজ হয়নি, কিন্তু রাস্তার কথা বলেছি। কিন্তু তারপরে
1 নম্বর ওয়ার্ড সিপিএম এর ওয়ার্ড, সেখানেও সেরকম কাজ হয়নি। আপনাদের চার্জশিটে লেখা সারাংশ আছে। 1 নম্বর ওয়ার্ড নিয়ে বলবো, আপনার যখন এটা নিয়ে দাবি আছে নিশ্চয়ই 1, 2, আমি তো বলবো 1 থেকে 10 যে কোনো ওয়ার্ডই বলবো, সব জায়গায় মোটামুটি একই ছবি আছে। কলকাতার ভেতরে এবং কলকাতার বাইরে এতটাই উন্নয়নের জোয়ার চলেছে যে ওই জোয়ার দিয়ে জলটাও পর্যন্ত পাস হতে পারে না। মানুষ, টোটো, অটো, রিক্সা, বাইক কোনো কিছু পাস হতে পারে না। এই 2 নম্বর ওয়ার্ডে যে যে রাস্তার কথা কথা বলছেন সেটি হয়ে গিয়েছে। সেটা হয়ে গিয়েছে এবং আপনাদের সেখানকার যে নেতৃত্ব সেখানে বিক্ষোভ করেছিল, তারপরে তিনি বলেছিলেন যে বিধায়ক কাজ করেছিলেন। ধন্যবাদ জানাবো তো। তাহলে চিন্তা করুন, বিজেপি বিক্ষোভ করলে তো কাজটা হয়। সাধারণ মানুষ করেছিল। বিজেপি না, আপনি তো বললেন আমাদের প্রতিনিধি, আমাদের তাহলে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ হয়েছে বলেই রাস্তাটা তো অলরেডি হয়ে গেছে। বিজেপির বিক্ষোভে যদি রাস্তা তৈরি হতে পারে, তাহলে চিন্তা করুন বিজেপি যখন সরকারে আসবে, ক্ষমতায় আসবে, এখন আমরা বিরোধী রয়েছি, তখন তাহলে কাজটা কিভাবে হবে? কত দ্রুত গতিতে, তড়িৎ গতিতে কাজটা হবে বলে। 1.5 বছর আগে লোকসভা ভোট হয়েছিল, কোনো চার্জশিট পেশ করতে হয়নি। আবার কি বিধানসভা নির্বাচন এসছে, আগের বারে পিছিয়ে মানে হেরে গেছেন, তার জন্যই যেখানে জিতেছি সেখানেও চার্জশিট পেশ করবো। আমাদের দীপাঞ্জন দা বললেন না 294টা বিধানসভাতে, সেখানে আমাদের তো বিধায়ক রয়েছেন, বিধানসভার ভেতরে 77টা বিধায়ক খাতায় কলমে রয়েছেন, সমস্ত জায়গায় চার্জশিট পেশ হবে। চার্জশিটে সারাংশ যেগুলো দিয়েছেন সেগুলো কারা ঠিক করলো? মানে আপনারা তাদের নিজের চোখে দেখলেন না সাধারণ মানুষের সঙ্গে কথা বলে? সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমাদের যারা এখানকার প্রতিনিধি তারা ইনপুট দিয়েছেন, আমাদের দলের নেতৃত্ব এসেছেন, তারা ইনপুট দিয়েছেন, তারা কথা বলেছেন, সেইভাবেই চার্জশিটটা পেশ করা হয়েছে। যদি এতে কিছু ভুল তথ্য বেরোয়, যেমন 2 নম্বর ওয়ার্ডের রাস্তাটি হয়ে গেছে, না ভালো তো, 2 নম্বর তো ভুল তথ্য তো নয়, রাস্তা তো খারাপ ছিল। এই স্যার তো বললেন যে 2 নম্বরের সঙ্গে সঙ্গে 1 নম্বরটাও তো রাস্তা খারাপ। আমি চলুন আপনাদের সঙ্গে যাচ্ছি, দরকার হলে 2 নম্বরের কতটা রাস্তা ঠিক হয়েছে, বা 1 নম্বরে যাচ্ছি, তাহলে বুঝতেই পারবেন যে এটা হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের বিষয় নয়। তথ্যগুলো যেগুলো দিয়েছে আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আপনারা নিরন্তর ঘুরে বেড়ান, আপনারা জানেন তো যে এই জায়গাটাকে হাতের তালুর মতন আপনারা চেনেন, যে তথ্যগুলো ভুল নয় সেটা আপনারা জানেন। শিক্ষার কোনো চার্জশিট নেই, মানে ঠিকঠাক আছে সব। শিক্ষার সার্বিক অবস্থা কি বলবো, 26,000 যোগ্য শিক্ষক তারা রাস্তায়, রাতারাতি তাদের চাকরি চলে গেছে। সার্বিকভাবে এই গোটা রাজ্যের যে বেহাল দশা, আমরা গতকালই দেখলাম যে একটা ভাইরাল ভিডিও, চ্যাটার্জি হাট, সেখানে একটি বাচ্চা মেয়ে টিউশন পড়ে আসছিল, তার টিউশনের ক্লাস থেকে তারকে ওড়না ধরে টেনে শ্লীলতাহানি হচ্ছে। শিক্ষক নেই, বহু স্কুল বন্ধ হয়ে গেছে, 8,500 স্কুল প্রায় সারা রাজ্যে বন্ধ হয়ে গেছে। তো সার্বিক ছবি। তো এই জায়গায় দাঁড়িয়ে আলাদা করে শিক্ষার চার্জশিট দেওয়াটা আমার মনে হয় এটা প্রহসন। কারণ শিক্ষার যে অবস্থা এই গত 15 বছরে আমরা দেখছি যে ভয়াবহ দুর্দশা, সেই জায়গায় দাঁড়িয়ে কেউ আবার বাংলার ভাষার দাবিতে গুলিও খেয়েছে দাড়ি ভিটে, আবার শিক্ষকরা তারা রাস্তায়ও বসে রয়েছে, কেউ বসে রয়েছেন প্রাইমারির দাবিতে, কেউ বসে রয়েছেন এসএসসির দাবিতে। সার্বিক অবস্থায় তো খুব খারাপ। মলিন। আপনাদের কেন্দ্র সরকারের সংস্থাই বলছে নাকি নারী সুরক্ষা এবং সুরক্ষায় পশ্চিমবঙ্গ প্রথম। কোন সংস্থা বলেছে? কি বলেছে আপনাদের সমীক্ষা যেগুলো? কোন সংস্থা, কোন সমীক্ষা, কোন সমীক্ষা বলেছে? আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। কোন না 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 না, কোন সমীক্ষা বলেনি, কোন সংস্থা বলেনি। বলেছে, আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি, এনসিআরবি। বা এনসিআরবিটা কি? এনসিআরবি হচ্ছে রাজ্য থেকে যে ডেটা পাঠানো হয়, যে তথ্য পাঠানো হয়, সেটার কম্পাইলেশন। এবার কম্পাইলেশনটা কিভাবে হবে? আপনার এখানে ধরুন, আমি উদাহরণস্বরূপ বলছি, এই চুচুড়া বিধানসভায় ধরুন গত 1 মাসে বা 3 মাসে 3টে মার্ডার হয়েছে, 15টা ছিনতাই হয়েছে, 6টা ডাকাতি হয়েছে, 8টা চুরি হয়েছে। এবার এইগুলোকে আপনি নথিবদ্ধ না করে 0 মার্ডার, 2টো ডাকাতি, 0 ছিনতাই, 1টা চুরি যদি পাঠান, এনসিআরবির কাজ হচ্ছে ডেটা কম্পাইলেশন করে আপলোড করা। এটা কতখানি ভুলে ভরা আপনাকে বলছি, পশ্চিমবঙ্গের তরফে আরটিআই করে জানা গেছে শুধু এবং শুধুমাত্র 2021 এবং 22 অর্থবর্ষে, সেখানে বলা হয়েছিল যে 21-22 বা 22-23 অর্থবর্ষে জিজ্ঞাসা করা হয়েছিল যে কতগুলো কৃষক আত্মহত্যা করেছে পশ্চিমবঙ্গে। জানা গেল শুধুমাত্র মেদিনীপুর জেলায় 26 জন কৃষক আত্মহত্যা করেছে, অথচ এনসিআরবি এই এক এনসিআরবি তথ্যে দেখা যাচ্ছে 0।
অর্থাৎ রাজ্য থেকে ভুল তথ্য বলে ওই এগিয়ে বাংলার একটা একটা আছে না তাদের মরিয়া একটা প্রয়াস, আমরা এগিয়ে বাংলা দেখাবো নিজেদের। এখন আমরা বলছি এগিয়ে বাংলা ঠেলা সামলা। নমস্কার সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা এই চুঁচুড়া বিধানসভার চার্জশিট পেশের জন্য এসেছেন, তাদের সবাইকে আমার তরফ থেকে এবং রাজ্যের মাননীয় সম্পাদক শ্রী দীপাঞ্জন গুহ, এই হুগলি সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি শ্রী গৌতম চট্টোপাধ্যায় এবং এই চুঁচুড়া বিধানসভার যারা মাননীয় মণ্ডল সভাপতিগণ রয়েছেন তাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। এই চার্জশিটটা আমরা পেশ করব এখানকার যিনি বিধায়ক শ্রী অসিত মজুমদার, তার তিনি 3 বারের বিধায়ক, অথচ তার যে 3 বারের বিধায়ক হয়েও যেভাবে চুঁচুড়া বিধানসভাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার তার কথা ছিল সেটা তিনি পারেননি, সেই কাজে তিনি ব্যর্থ এবং তার খতিয়ান আমরা তুলে ধরবো একে একে। বেশ কিছু কথা রয়েছে যেটা আমি আমাদের যারা এখানকার নেতৃত্ব রয়েছেন তাদের মনুষ্যত্বের কারণে এবং তাদের আন্তরিক অনুরোধে আমি কিছু কথা বাদ দিচ্ছি, কারণ আমরা শিষ্টাচারে বিশ্বাস করি, এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কার। অসিত মজুমদারের বিরুদ্ধে কিন্তু মহিলা পুরকর্মী এবং মহিলা পঞ্চায়েত প্রধানের সঙ্গে যে অভব্য আচরণ তার অভিযোগ উঠেছে। আমরা দেখেছি বিভিন্ন সময় এটা রাজ্যের বিভিন্ন মিডিয়া চ্যানেলেও এটা দেখানো হয়েছে যে একজন বিধায়ক, একজন মা মাটি মানুষের নেতা হয়েও, সেই দলের একজন প্রতিনিধি হয়েও, নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও তিনি কিভাবে বেশিরভাগ সময়তে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেছেন তার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। প্রথমে এটা দিয়েই শুরু করি। কি বলবেন? দেখুন, এটা আমার কাছে কোনো খবর নেই, আমি খবর নেব। এমন ঘটনা ঘটলে অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করব। দেখুন, আমি 2011 জিতেছি, যদিও সিপিএম কে হারিয়ে। 2016 জিতেছি, সেটাও সিপিএম কে হারিয়ে, বিজেপি ছিল। আর 21 হারিয়েছি ওদের তদানীন্তন সংসদ লকেট চট্টোপাধ্যায়, তিনি বিজেপির বোধহয় এখন শুধু রাজ্য নয় কেন্দ্রীয় স্তরের নেত্রী, তাকে হারিয়েছি। এবং 1-2 ভোটে নয়, প্রায় 19-20 হাজার ভোটে হারিয়েছি। অতএব ওদের মাথা ব্যথার কারণ তো আমি, এটা স্বাভাবিক ব্যাপার। বিজেপি জানে তৃণমূল দল আর তার সাথে অসিত মজুমদার ওদের ঘুম ছোটানোর পক্ষে অনেক। অতএব যাদের ঘুম হবে না তাদের বুকে তো দপদপানি হবেই। সেই দপদপানি থেকে যা বলার বলছে, এসব আমি কি আর করি না। চুঁচুড়ার মানুষ জানে আমি কি। আর চুঁচুড়া ওরা তো স্বীকারই করে নিচ্ছে যে আমার পঞ্চায়েতগুলো খুব ভালো। আমার 7টা পঞ্চায়েত যদি খুব ভালো হয়, আমার পঞ্চায়েত আর পৌরসভা অর্ধেক অর্ধেক ভোট, তাহলে অর্ধেক ভোট তো আমরা পেয়েই রইলাম। হ্যাঁ, আর চুঁচুড়া নিয়ে যে কথা বলছে, চুঁচুড়ার মানুষ জবাব দেবে বিজেপি কি আর তৃণমূল কি। চাষিদের কিছু কিছু বক্তব্যগুলো সেখানে দেখা যাচ্ছে 1 নম্বর ওয়ার্ডের রাস্তার কথা বলছে, অথচ রাস্তা অলরেডি হয়ে গেছে। সেটা নিয়ে ওনারা বলছেন যে রাস্তা হয়নি। শুনুন, কিছু না জানলে যা হয়, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এরা পাগল ছাগলের দল। এরা কি বললো ওই নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও ভাবে না, আমিও ভাবি না। মানে ওদের আক্রমণের মেন লক্ষ্যটা যেটা দেখা যাচ্ছে যে আপনি বিধায়ক, আপনার যে মহিলা তৃণমূল কর্মীদের সঙ্গে যে আচরণ, সেইটা নিয়ে ওরা বারবার বলছে। দেখুন, আমি যখন মিছিল ডাকি দেখবেন মহিলা তার অর্ধেকের বেশি থাকে। হ্যাঁ, অতএব মহিলারা আমাকে তাদের দাদা বাবা, তাদের গুরুজন হিসাবে দেখে। এটা ওদের গাত্রদাহ। ওদের চার্জশিটের নাকি জবাব মানুষ দেবে, মানুষ নির্বাচনে বুঝিয়ে দেবে তাদের। এবারে সেটা তো আমিও বলছি, চার্জশিট
কি চার্জশিট বানিয়েছে ওরাই জানে। হ্যাঁ, মানুষ তো জবাব দেবেই। মানুষ কি জবাব দেবে তার জন্য 26 পর্যন্ত ওয়েট করুন। পাল্টা কিছু কি আপনাদের না না, কুকুর ছাগলের বিরুদ্ধে কি বলবো, এদের বিরুদ্ধে বলার কিছু নেই। আমি 365 দিন মানুষের সাথে থাকি, কিন্তু আজকেও 4 জায়গায় যাব। হ্যাঁ, মানুষ আমাকে ডাকে, ওদের তো ডাকেও না কেউ, পাত্তাও দেয় না। ছাগলের 3টে ছানা, 2টো দুধ খায়, 1টা লাফায়। ওরা লাফাচ্ছে, লাফাতে দিন, দেখা যাবে।